ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছে নাজনীন মনির। নিবেদন করছে দিপিএস ইস্পাত। মুন্সিগঞ্জের গজারিয়ায় 2 চেয়ারম্যান প্রার্থীর মধ্যে গোলাগুলি। সিরাজগঞ্জের বেলকুচিতে ভোটকেন্দ্রের বাইরে টাকা দিয়ে ভোট কেনার সময় এক ইউপি চেয়ারম্যানকে আটক। বগুড়ায় বাইরে সিল মারা ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিজাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটকের মতো বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম ধাপের 139 উপজেলার নির্বাচন। তবে বড় ধরনের কোনো সহিংসতা না হলেও এই নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল কম। ভোটার খরায় বিভিন্ন কেন্দ্রে অলস সময় পার করতে দেখা গেছে কর্মকর্তাদেরও। তারপরও সামগ্রিকভাবে এই নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন সিইসি। কাজী হাবিবুল আওয়ালের মতে, ভোট কম কি বেশি পড়ল এটি তাদের দেখার বিষয় নয়। বর্ষা ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোট কম পড়েছে স্বীকার করলেও তিনি ধারণা করছেন প্রথম ধাপে 30 থেকে 40% মতো ভোট পড়েছে। ভোট পড়ার এই হারের সমালোচনা করে বিএনপি বলছে, আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটাররা উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আসলে নির্বাচন কেমন সাড়া মিলল ভোটারদের? জাতীয় নির্বাচনের মতো বড় ধরনের কোনো সহিংসতা ছাড়া যেভাবে উপজেলা ভোট সম্পন্ন হয়েছে, তাতে নির্বাচন নিয়ে কি আত্মতুষ্টি থাকার কোনো সুযোগ আছে? ভোট কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব আসলে কার? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত, আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুবিন হোসেন প্রিন্স। দর্শক আছেন আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অতিথিরা যারা আমাদের সাথে আছেন। শুরুতে আমি রুবিন হোসেন প্রিন্সের কাছে যেতে চাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। এক কথাই জানতে চাই, কেমন দেখলেন উপজেলা নির্বাচন? ধন্যবাদ আপনাকে, আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে উপজেলা নির্বাচন নিয়ে আমাদের দিক থেকে যেরকম ধারণা করেছিলাম সেরকমই দেখছি। এখন প্রশ্ন হলো কেমন ধারণা করেছিলেন। আসলে এর আগে আমরা যে বিবৃতি দিয়েছিলাম তাতে আমরা বলেছিলাম যে আসলে এই নির্বাচনের নামে, সম্প্রতি যে সংসদ নির্বাচনের নামে যেটা ঘটল এবং উপজেলা নির্বাচনের নামেও যে পরিস্থিতিগুলো, আমি নাটক শব্দটা অ্যাভয়েডই করলাম, তাতে দেখছিলাম তাতে আসলে জনগণের সাড়া মিলবে না। এটা খুব সফট শব্দ এবং আলটিমেটলি আজকে যা দেখলাম সেটাই ঘটেছে এবং এটা একটু বেশ মজাই পাচ্ছি। অন্য একটা প্রশ্ন, সেটাও বলে ফেলি। যেমন প্রধান নির্বাচন কমিশনার, তিনি এত মেকানিজম, এত স্মার্ট বাংলাদেশ, এত প্রতি মুহূর্তে খবরাখবর রাখেন, এই খবর এতদিন শুনিয়েছেন, তিনি দেখবেন বলছেন কি 30 থেকে 40%, 10%-এর ব্যবধান এখনো পর্যন্ত জানা যায় না। কিন্তু মানে কোথায় এই শব্দটা কি হয়, কেউ বলতে পারে 30-32 বা 38-40, এই বললাম। তার মানে এই কনফিউশনের উপরেই কনফিউশন এবং প্রকৃতপক্ষে জনগণের সাড়া মেলেনি, সেটি একটি প্রধান বিষয় বলে মনে হচ্ছে নির্বাচনে। এটি একটি। আরেকটি যদি ছোট করে মন্তব্য করি, সেটা হচ্ছে, দেখুন এইটা একটা হচ্ছে আমাদের তো স্থানীয় বাংলাতে শাসন ব্যবস্থা বললেও সংবিধানের ইংরেজি পাঠে দেখলে দেখা যায় এটা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা। এই যে ধরেন নির্বাচন নিয়ে যে পরিবেশ পরিস্থিতি, কখনো কি কোনো আলোচনা শুনেছেন যে আমাদের স্থানীয় এই সরকার ব্যবস্থার পরিস্থিতি কি, যারা প্রার্থীর নামে যাদেরকে আমরা দেখলাম তারা এই ব্যবস্থায় কি করবে, অগ্রগতির ধারা বা অবগতি কোনো কিছু আছে? কোনো আলোচনাই তো এখানে ছিল না। তার মানে একটা স্থানীয় সরকার তার যে ভূমিকা, দায়িত্ব, কর্তব্য, কোনোটাই এই নির্বাচনের মধ্যে ছিল না। এটা ছিল একটা ক্ষমতা, আর ক্ষমতা মানে এটা এখন হয়েছে কিছু বিচ্ছিন্ন, মানে দুই একটা বিচ্ছিন্নটা বাদ দিলেই এটা হচ্ছে আধিপত্য রক্ষা এবং নানাভাবে টাকায়েরই অংশ, দলীয় আধিপত্য, সেটাই। তা সেটাই এবারের নির্বাচনেই আজকে যতটুকু দেখলাম সেটাই হয়েছে। সহিংসতা দিয়ে যেটা অনেক সময় আমি দেখি যে সাধারণভাবে বলা হয় বড় কিছু ঘটে নাই, বড় কিছু মানে আমি জানি না, সাধারণভাবে তো মনে হয় কেউ যদি মারা যেতেন বা কিছু, হ্যাঁ এটা তো কোনো সময় কাম্য আমাদের না, কোনোভাবেই কাম্য না। সেই দিকতে বলতে পারেন যে হয়তো এটাই। কিন্তু নির্বাচনের আগে থেকে যে সহিংসতা, যে টাকার কেনাবেচা, এইগুলো আমরা দেখে এসেছিলাম। কিন্তু এই উপজেলা নির্বাচন আমরা এমন কোনো খবর পাইনি না। এই যে যতটুকু আপনি আপনার হেডলাইনে করলেন, যে হেডলাইনে যতটুকু করলেন, আজকেও দেখলেন, এর আগেও কিন্তু কেনাবেচার জায়গা হয়েছে। এইটুকু মানে নির্বাচনী সহিংসতা তো হয় সকল নির্বাচন, নিঃসন্দেহে। সেটা নিয়ে যদি বলি আমরা হিস্ট্রিতে, অতীতে এত ভালো হয়েছে হয়নি, আমি সেটা বলছি না। আমি বলছি যে এইবারের যে প্রতিদ্বন্দ্বিতাহীন এক অর্থে, এটা নিজেদের প্রতিদ্বন্দ্বিতা, সেটাকে আসলে প্রতিদ্বন্দ্বিতা প্রধান বলাটা চলে না।
কারণ এখনও পর্যন্ত মনে রেখেন উপজেলা নির্বাচন কিন্তু পলিটিক্যাল নির্বাচন, এখানে কিন্তু মার্কা দিলেই নির্বাচন করতে পারত। আওয়ামী লীগ মার্কা দেয়নি অন্য বিষয়, অধিকাংশ দলই এই নির্বাচনে অংশ নেয়নি, তার মানে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন। সেই জায়গায় আপনি এটা করা মানে হচ্ছে কি আধিপত্য বজায় রাখা, দলীয়তন্ত্র, গোষ্ঠীতন্ত্র, এইটার আধিপত্য রক্ষা করাটাই প্রধান। স্থানীয় সরকার নির্বাচন তার আদল আলাপ আলোচনায় আসে নাই, সেরকম কোনো পরিবেশ পরিস্থিতিও আমরা আগেও দেখতে পাইনি। আজকে যেটা সমাপ্ত হওয়ার পরে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে সেইটার কোনো আলামত, মানে স্থানীয় সরকার প্রতিষ্ঠান তাকে এগিয়ে নিয়ে শক্তিশালী করা, এই ধ্যান ধারণার কোনো কিছু আলামত এটা দেখতে পেলাম না। সবচেয়ে বড় কথা যেটাতে শুরু করেছিলাম ওইটাই শেষ কথা, জনগণের আসলেই কোনো সাড়া এই নির্বাচনে মেলে নেই। কারণ স্থানীয় সরকার নির্বাচনে আপনি এইখানে তো 70-80% ভোট দেওয়া পাওয়া না দেওয়া, মানে মানুষের অংশগ্রহণের যদি সাড়া থাকতো তাহলে সেরকম একটা যাওয়ার উদাহরণ অতীতও আছে এবং সেটাই হওয়া দরকার ছিল। অনেক ধন্যবাদ। শেখ রবিউল আলম আমাদের সাথে আছে। যদিও আপনাদের ৭১ জন প্রার্থী, আপনাদের বলা ঠিক হবে না, আপনারা বহিষ্কার করেছেন এর মধ্যে এবং তারা নির্বাচনে ছিল এবং তারা আসলে বিএনপির ছিলেন। তো বলা হয়ে থাকে যে বিএনপি থেকে যদি বহিষ্কৃত হয় তারপরেও তো তারা প্রতিদ্বন্দ্বী, মানে সেখানকার জনগণ জানে তারা বিএনপি প্রার্থী। আওয়ামী লীগের উপর তীব্র ক্ষোভ, আওয়ামী লীগের বিরোধিতা, সকল কিছু থেকেই তাদেরকেই ভোট দিবে, তারা থাকুক আর না থাকুক বিএনপির পক্ষ থেকে। কাজেই সেখানে একটা প্রতিযোগিতার জায়গা তো তৈরি হয়েছিল আজকে, আপনার কি মনে হয়? না, আমার কাছে তো মনে হয়নি প্রতিযোগিতা তৈরি হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেবে কারা? প্রার্থী নির্বাচনে অংশ নেয়, আর প্রতিযোগিতা হয় হচ্ছে ভোটারদের মধ্যে, যে আপনি পছন্দের প্রার্থীটাকে উইন করাতে চান ভোট দিয়ে। উৎসবের আমেজ তৈরি হয়, নতুন ভোটার টানার চেষ্টা করা হয়, কর্মীরা ঐক্যবদ্ধ হয়, প্রার্থীর পক্ষে কাজ করে, তখন একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়। এখন যে নির্বাচনে ভোটাররাই ভোট বর্জন করে, অনাগ্রহ, অনীহা, সেই নির্বাচনে প্রতিযোগিতা হবে কোথায়? আর প্রতিযোগিতা না হলে সহিংসতা হবে কোথায়? আচ্ছা, অনেক কেন্দ্র দেখা গিয়েছে সকালে, আমি অন্তত এখানে 20টা কেন্দ্রের নাম বলতে পারবো আজকে আমি জিনাতে দেখেছি, আপনি একমত হবেন না। আপনি ঝিনাইদহ বলেন, আপনার মুন্সিগঞ্জ বলেন, আপনি এই গাজীপুর বলেন, কেরানীগঞ্জ বলেন, আপনার বগুড়ায় বলেন, এরকম অনেক জায়গায় দেখেছি সকাল 1:30 থেকে 2 ঘন্টার মধ্যে একজন ভোটারও যায়নি, একজন ভোটার যায়নি। তো নির্বাচনের পরিবেশ যদি এরকম হয় আর ভোটাররা যখন ভোট বিমুখ হয়, বর্জন করে, সেখানে তো আর প্রতিযোগিতা হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার বলছেন 30 থেকে 40% মতো পড়তে পারে। অর্থাৎ উনি অপেক্ষা করছেন আদিষ্ট হয়ে কত পার্সেন্ট ভোট কাস্টিং দেখাতে হবে সেই অপেক্ষায়। তারা তো এটা বলার প্রয়োজন নাই। এমন হতে পারে না যে পরিসংখ্যান তার কাছে এসে পৌঁছায়নি, কাজে তিনি একটা রেঞ্জ বলেছেন। পরিসংখ্যান তার কাছে এসে পৌঁছায়নি, এটাও তো এক ধরনের ল্যাকিংস, এক ধরনের দুর্বলতা, এক ধরনের দুর্বলতা নয়। আমরা দেখি ভোট গণনা সব পুরোটা শেষ হয়ে যাওয়ার পর শতকরা হিসাব, যেহেতু এখনো পর্যন্ত ভোট গণনাটা শেষ হয় নাই এবং আগে থেকে যেটা একটা পূর্বাভাস দেওয়া হয়ে থাকে যে এর মধ্যে থাকতে পারে, যেটা আমরা জাতীয় নির্বাচনেও দেখেছি। জাতীয় নির্বাচনে দেখেছি আমরা, সেখান থেকে গিয়ে ওই কাছাকাছি একটা দেখানো হলো ভোটার উপস্থিতির সংখ্যা, ভোট কাস্টিংয়ের সংখ্যা, সেটা উনি নির্দেশের অপেক্ষায় ছিলেন, আদেশের অপেক্ষায় ছিলেন। কিন্তু জাতীয় নির্বাচন তো প্রকৃত চিত্র ছিল যে 5 থেকে 10% উপর ভোট পড়েনি, এটা মানুষ দেখেছে কেন্দ্রে যে অবস্থা হয়েছে। তো সেটাই প্রতিষ্ঠিত এবং প্রমাণিত, এবং সেটাও জাতীয় নির্বাচনের বিভিন্ন তথ্য উপাত্তে তাই আসছে। নির্বাচন কমিশন যে ফলাফল বা দেখিয়েছে অথবা যে ভোট কাস্টিং দেখিয়েছে তার প্রতি তো মানুষ আস্থা রাখেনি। মানুষ তো বলেছে এটা নির্বাচন কমিশনের দেখানো ফলাফল, অথবা আওয়ামী লীগের বন্ধুদের দিয়া ভোটের সংখ্যা, অথবা নির্বাচন ব্যবস্থাপনা যারা জড়িত আছেন তাদের দেওয়া ভোটের সংখ্যা, জনগণের দেওয়া ভোট নয়। সেটি আবার প্রমাণিত হলো। অর্থাৎ জনগণ যে ভোট বর্জন করছে, অধিকাংশ রাজনৈতিক দল ভোট বর্জন করছে, সেটা প্রতিষ্ঠিত হলো আবার ধারাবাহিকভাবে জনগণের ভোট বর্জনের মাধ্যমে এই উপজেলা নির্বাচনে। এটা আবার আরেকটা জিনিস প্রতিষ্ঠিত করেছে যে ভোট ব্যবস্থাপনা সরকারি দলের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। নির্বাচন কমিশন ভোট ব্যবস্থাপনা করতে পারছে না নিরপেক্ষভাবে, জনগণ তার প্রতি অনাস্থা প্রতিষ্ঠিত হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্নভাবে চেষ্টা করেছে ভোটার উপস্থিতি করবার জন্য। এর আগে নির্বাচনগুলিতে আপনি জানেন সেখানেও তারা ব্যর্থ হয়েছে। অর্থাৎ ভোট ব্যবস্থাপনা প্রতি মানুষের একটা চরম অনাস্থার বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের ভোটার উপস্থিতি। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন, ফলাফল অনেক জায়গায় পূর্ব থেকে নির্ধারিত, স্থানীয় প্রশাসন অথবা প্রভাবশালী এমপি মন্ত্রী যারা আছেন তার নৈকট্য যারা পাচ্ছেন তারাই জনপ্রতিনিধি হচ্ছেন, ভোটের প্রয়োজনও হচ্ছে না, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাই প্রয়োজন হচ্ছে না, স্থানীয় সরকার নির্বাচনে তো আর প্রশ্নই আসে না, তাই তো? সেটা কিন্তু বারবার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই জন্য বলছি যে যেভাবে ভোট ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, মানুষ যেভাবে ভোট বিমুখ হয়েছে, রাজনৈতিক দলগুলির যে অনাস্থা হয়েছে, এবং নির্বাচন আয়োজনের দায়িত্ব যারা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এবং তার প্রধান সিইসি সহ অন্যান্য কমিশনাররা
তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন তাদের দায়িত্ব পালন ক্ষেত্রে। তাদের প্রতি অনাস্থা অব্যাহত রয়েছে নির্বাচন ব্যবস্থাপনায়। আপনি এটাও দেখেছেন যে একজন গ্রেপ্তার হয়েছে যে বাইরে থেকে প্রিজাইডিং অফিসার সিলমারা ভোট টোট নিয়ে যাচ্ছিলেন ভিতরে। মানে সব নির্বাচনে আমরা তো এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখি, যদি সেটা আমরা টানা দেখতাম। আচ্ছা, আপনি বিচ্ছিন্ন বলে এটা বলেন না, নিয়মিত ঘটনা, এই কথাটা বলা না, নিয়মিত ঘটনা কি সব নির্বাচনে যখন ঘটে তাহলে নিয়মিত ঘটনা। আপনাদের সময় নির্বাচনেও আমরা দেখেছি কিছু কিছু জায়গায় তো দু একটা ঘটনা আমরা এরকম পাই, কিন্তু যে হারে মানে আপনি বলছেন যে প্রতিদ্বন্দ্বিতার জায়গা ছিল না, মানে 8 জন মাত্র চেয়ারম্যান পদপ্রার্থী যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন আগে, 139টা ভোট হয়েছে। তার মানে বাকি 131টি উপজেলায় অন্তত চেয়ারম্যান পদে আর মানে সহকারী ভাইস চেয়ারম্যান এবং একই সাথে যারা সদস্য আছেন সবার তো আছেনই সেখানে তো অনেক প্রার্থী একসাথে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে কেন ভোট হবে না? অনেক প্রার্থী থাকলেই প্রতিদ্বন্দ্বিতা হয় না। আমি আপনাকে প্রথমে প্রতিদ্বন্দ্বিতা হয় না, কিন্তু নির্বাচনটা তো তার মানে দাঁড়িয়েছে, তারা সবাই নির্বাচনে অংশ নিয়েছে, ভোটাররা ভোট দিয়েছে। আপনি যদি সর্বস্ব প্রার্থী কাউকে দাঁড়িয়েছেন অংশগ্রহণমূলক দেখার জন্য, কাউর হয়তো টাকাটা জমা দিয়ে দিয়েছেন। যদি তাত্ত্বিকভাবে কোনটা ভোট এটা যদি হিসাব করতে চান, এই উপজেলা নির্বাচনকে কোনোভাবে ইয়ে করতে পারবেন আপনি, মানে ভুল বের করতে পারবেন? অবশ্যই ভুল। জনগণ যে ভোট বর্জন করে সে ভোট ভুল। যদি যে নির্বাচনে জনরায়ের ভিত্তিতে জনপ্রতিনিধি হয় না সেটি গণতান্ত্রিক নির্বাচন না, ক্রেডিবল নির্বাচন। নিশ্চয়ই, কিন্তু যদি ভোটের পার্সেন্টেজ 30 থেকে 40% বা 40% হয় বা 30% হয়, সেটা কি আসলে জনগণ প্রত্যাখ্যান করলো বলে আপনার মনে হবে? যেটা আমার কাছে মনে হচ্ছে জনগণের তো এই সন্দেহ রয়েছে, এই ভোটটি 30-40 যেটা বলা হচ্ছে সেটাও নির্বাচন কমিশনের দেখানো ভোট অথবা সমতাশীল দলের যে সরকার আছে তাদের দেখানো ভোট, সেটাই মানুষের এটা মনে হবে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে ডক্টর হাবিব মিল্লাত আছেন। অনেক ধন্যবাদ ডক্টর হাবিব মিল্লাত আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই পর্যন্ত 10টা বেজে গেছে, 10টার বেশি সময় আমরা পার করছি। কতদূর পর্যন্ত আপনাদের কাছে খবর এসছে, আপনাদের দলের যারা সমর্থক আছেন কতজন জিতেছে, আপনাদের কাছে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু আছে কিনা? আপনি দেখুন, ধন্যবাদ আপনাকে। আজকে আমি কিন্তু ভোট দিয়েই এখানে চলে এসেছি, মানে সারাদিন ভোট করে এখানে এসেছি এবং আমি ইভিএমে ভোট দিয়েছি। ইভিএমে এই প্রথম ভোট দিলাম আমি। ইভিএম নিয়ে যে এতদিন কথাবার্তা শুনেছি যে কঠিন একটা কাজ, ইভিএমে ভোট দিলে কেউ বুঝতে পারে না, বিশ্বাস করেন চেয়ারম্যান 2 জন ভাইস চেয়ারম্যানকে ভোট দিলাম, এত ইজি, এত সুন্দর যে আমি তো ইভিএমকে আসলে ভালোবেসে ফেলেছি। কারণটি হচ্ছে যে ব্যালট হলে ব্যালট নিয়ে বিভিন্ন কথাবার্তা ওঠে, কিন্তু ইভিএম নিয়ে কথাবার্তা ওঠার কোনো সুযোগ নেই, সেটা আমি নিজে চোখে দেখে এসেছি। এরপরে যদি বলেন প্রতিদ্বন্দ্বিতার মূলক কিংবা জনগণের অংশগ্রহণ করা কিনা, কোনো দল কোনো ব্যক্তি আছেন, আমি বলবো না হ্যালোসিনেশন, আমি বলবো ঘোরের মধ্যে থাকেন, বাস্তবতা বিবর্জিত। আমি যে এলাকার নির্বাচনী এলাকার ভোটার, সেইখানে প্রতিদ্বন্দ্বিতা, প্রার্থীদের এবং প্রার্থীর সমর্থীদের নাভিশ্বাস এখনও আমি দেখলাম আমাদের 147টি ভোট কেন্দ্রের রেজাল্ট আউট হয়েছে এবং এখনো 24টি বাকি আছে। সবাই টান উত্তেজনা, কেউ জানে না কি হচ্ছে। তবে আমরা বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ভোটকেন্দ্র দেখেছি, জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন প্রায় 4000 ভোটে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে। কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতা, 6 জন 5 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট, ভাইস চেয়ারম্যান আছেন পুরুষ মহিলা মিলে অনেকেই, এবং যে রেজাল্টগুলো হচ্ছে সেই রেজাল্টগুলো আমরা আসলে সত্যিকার অর্থে মানে আমি অবাক হয়ে দেখছি যে ভোটের ব্যাপারে নাকি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। ভোট কেন্দ্রে যাওয়া এইটা মানুষ আগ্রহ আগের চেয়ে কম, কোনো সন্দেহ নেই, কিন্তু ভোটে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সে নিয়েও আমার কোনো সন্দেহ নেই। আর যে কোনো নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছিল এই বিএনপির সময় 15 ফেব্রুয়ারি 26.5% ভোট। এর চেয়ে কম ভোট বাংলাদেশের কোনো নির্বাচনে পড়েনি। সেই তাদের কাছ থেকে ভোটার কম আসে কেন, এইসব কথা শুনতে হয়। আপনি নির্বাচন কমিশনার 30 থেকে 40% কথা বলেছেন, আপনার যুক্তিটি আসলে বাস্তবতা আপনি বোঝেন এবং আপনি সুন্দর একটি কথা বলেছেন। কারণ এখনও যে ভোটের রেজাল্ট আউট হয়নি, এখনও যে ভোটের ফলাফল আমাদের কাছে আসেনি, নির্বাচন কমিশনার কিভাবে বলবে? তবে হ্যাঁ, উনি একটা ধারণা করতে পারেন যে ভোটারের সংখ্যা এইভাবে হয়েছে এবং সেটা থেকে 10 ভাগের ফারাক। রবি ভাইও কিন্তু বলেছেন জাতীয় নির্বাচন সম্বন্ধে 5 থেকে 10 ভাগ, উনি কিন্তু বলতে পারেন নাই 5 থেকে 5.5 ভাগ কিংবা 9.5 ভাগ থেকে 10 ভাগ, অর্থাৎ উনি তো জানেন না আসলে, কারণ ওনাদের দল থেকেও কোনোদিন কোনো জরিপ করা হয়নি কত ভাগ ভোট পড়েছে, প্রিজাইডিং অফিসার এবং ভোট কেন্দ্র থেকে কোনো
পেপার কালেকশন করা হয়নি যে ওইটা দিয়ে বলতে পারবে যে ভোটের রেজাল্ট এই দেখেন এত ভোট কালেকশন হয়েছে, কিংবা তারা বাড়িয়ে বলছে। এই ধরনের কোনো প্রকার মানে গঠনমূলক কাজ না করে তারা সমালোচনা করার জন্য সমালোচনা করে থাকে। কিন্তু যদি এখানে আমি একটা প্রশ্ন এই প্রসঙ্গে শেষ করে যাই, যদি 40% আমরা সর্বোচ্চটা ধরলাম, সিএসি যেটা বলেছেন 40% ভোট উপজেলার প্রথম ধাপে পড়েছে, আপনারা সন্তুষ্ট আসলে যে উপজেলা নির্বাচনে এই ভোট? শোনেন, আমরা চাই ভোটটা সঠিক, সুন্দর, এবং বিশ্বাস করেন এত শান্তিপূর্ণ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং আজকে নির্বাচনটি সুন্দরভাবে হয়েছে। যদি কোনো বিরোধিতা না থাকে তাহলে তো শান্তিপূর্ণই হবে, সেখানে অশান্তি করার মতো তো কেউ থাকবে না। নেই। যখন কেউ প্রার্থী নিজের প্রার্থিতা ঘোষণা করে তখন সে মনে করে তাকে জিততেই হবে, সেটা যে কোনো দলের হোক। সুতরাং তারা প্রতিদ্বন্দ্বীকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। 2009 সালে উপজেলা পরিষদ নির্বাচনে 67.69% ভোট পড়েছিল, 2014-তে সেই পার্সেন্টেজ ছিল 62। তাহলে যখন এই শতাংশের মানুষ আসলে উপজেলা নির্বাচনে অনেক মানুষের আগ্রহ থাকে। এর আগে নির্বাচনে 87% ভোট পড়েছিল। মানুষের ভোট দিতে মানুষ কখন ভোট দেয় না? আপনি দেখেন উন্নত বিশ্বগুলোতে যদি দেখেন, এই যে 55% ভোট একটু আগে দেখলাম একটা স্থানীয় সংসদ নির্বাচনে ইংল্যান্ডে, ফ্রান্সে। কারণ কি, মানুষের অর্থনৈতিক যখন উন্নয়ন হয়, মানুষ যখন মনে করে স্থানীয় সরকার, যেমন পৌরসভাতে যদি আমাদের ওইখানে প্রায় 1,30,000 ভোটার রয়েছে পৌরসভা, উপজেলা পরিষদের কোনো ক্ষমতা নাই পৌরসভার একটি কাজ করার জন্য। সুতরাং পৌরসভার মানুষ কেন ইন্টারেস্টেড হবে এই উপজেলা নির্বাচনে ভোট দেওয়ার জন্য? আপনাকে সেটা বুঝতে হবে। আগে তো এই ধরনের কিছু ছিল না। আগে তো মানুষ উপজেলা নির্বাচন শুরু হতো 2017 সনে, এইবারের মতো 2017 সনের পর থেকে তারা তো বুঝতে পারে না প্রথম দিকে যে পৌরসভায় তারা কাজ করতে পারবে কি পারবে না, এবং উপজেলা চেয়ারম্যানের জানতো না। আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে প্রশাসনকে উপজেলা চেয়ারম্যানের সাথে একটা দ্বন্দ্বে ফেলে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা একটু কমিয়ে দেওয়া হয়েছে, এবং জনগণ দেখেছে উপজেলা চেয়ারম্যানরা তাদের এমপিদের সাথে কিংবা তাদের সাথে সহযোগিতা করে তারা কাজকর্ম করে থাকেন। তাদের যে নির্বাহী, তাদের কিছু ক্ষমতা আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু ক্ষমতাটা খুব লিমিটেড। সুতরাং জনগণ মনে করছে যে আমরা আসলে যাদেরকে ভোট দিতে যাচ্ছি তারা আমাদের জন্য কি করতে পারবে। আপনি বলছেন অনেকগুলি কারণ সেখানে আছে, যদিও বলা হচ্ছিল এখন ধান কাটার মৌসুম, এখন বৃষ্টি, নানা কিছু হচ্ছে, কিন্তু মানে কিছু বিপরীতধর্মী কথা হয়ে যায়। মানুষ যখন অর্থনৈতিকভাবে উন্নত থাকে তখন তারা নির্বাচনে যায় না ভোট দিতে, আবার যে ধান কাটতে যাচ্ছেন তিনি যাচ্ছেন না ভোট দিতে, উনি তো অর্থনৈতিক কারণে যাচ্ছেন না। যে মানুষটা ওইখানে ভোট দিতে যান তারা কি সবকিছু ফেলেই ওইখানে আসলে স্থানীয় সরকারে ভোট দিতে যান, আপনি নিজেও জানেন। শুধু একটা কথাই এখানে আসছে যে তারপরেও যেভাবে এই ভোটটা হোক না কেন, ভোটারের উপস্থিতি ছিল, সুন্দরভাবে ভোট হয়েছে, এই ভোটটাকে আসলে তাত্ত্বিকভাবে কোনোভাবে এইটাকে বাতিল করার কোনো সুযোগ বা কিছুই হয়নি এটা বলার সুযোগ আছে কিনা। বিরতির পর আমরা ফিরছি। আমন্ত্রণ আরও একবার জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনা করছি কম ভোটারের শান্তিপূর্ণ নির্বাচন কি সন্তোষজনক, এই প্রশ্নকে সামনে রেখে আমাদের সাথে রহিম হোসেন প্রিন্স আছেন, তার কাছে আবারও যেতে চাই। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, আসলে অনেক বিতর্ক থাকে বা অনেক অভিযোগের জায়গা আছে নির্বাচনগুলি নিয়ে, কিন্তু নির্বাচনগুলি যেভাবে হচ্ছে আমরা যদি থিওরিটিক্যাল মানে তাত্ত্বিকভাবে দেখতে যাই, কোথাও কি কোনো ব্যত্যয় আপনি দেখতে পান? কাউকে যদি আমরা বোঝাতে চাই নির্বাচন কেমন হয়েছে, সেখানে কি কোথাও এরকম কোনো ঘাটতি আছে? না, দেখুন, মানে তাত্ত্বিক শব্দটার তো একটা ব্যাখ্যা আছে। আমি যদি তাত্ত্বিকভাবে দেখতে চাই তাহলে বলতে হবে আসলে এই যে নির্বাচনটা দেখলাম এটা তো আদৌ কোনো নির্বাচন কিনা। আমি সে আলোচনা একটু পরে আসছি, কিন্তু আমার ধারণা আপনি যে কথাটা বলতে চাইছেন আমি যদি বুঝতে পারি সেটা হচ্ছে আইনগত পজিশন কি। আইনগত পজিশন হলে তো আপনি জানেন যদি কথার কথা আমাদের 1%ও ভোট পড়তো, আইনি, আপনি তো এটাকে বেআইনি বলতে পারবেন না, নিশ্চয়ই না। হ্যাঁ, এমনকি ওই যে প্রার্থী যদি নাও থাকতো বা 10 জন আমির প্রার্থী হলো, তার মধ্যে যে ভোট পাক না কেন তাহলে আপনি তাকে তো নির্বাচিত ঘোষণা করবেন। সুতরাং এটাকে আপনি আনুষ্ঠানিকভাবে বেআইনি বলতে পারেন না, কিন্তু এটার নৈতিক ভিত্তিটা আছে কিনা প্রশ্ন সেখানে। কিন্তু বেআইনি ছাড়াও সেটা তো আইনগত দিক আছে, যে আমার নির্বাচন কেমন করে হলো, অনুষ্ঠিত হলো কিনা ঠিক সময়ে, সেটা বাদেও বাইরের থেকেও যদি একটা নির্বাচন আপনি দেখতে যান যে নির্বাচনটা কেমন হয়েছে, এই প্রশ্নের উত্তর যখন আমরা সাজাতে চাই তখন কি কোনো ঘাটতির জায়গা দেখানো তাদের সম্ভব আছে? আমি ঘাটতির জায়গায় দেখছি, আমি ওই কথাটা দিয়ে, তার মানে আমি এখানে আরো স্পষ্ট করলাম, আপনি যদি আমাদের প্রচলিত আইন বিবেচনা করেন এটা যে বেআইনি হয়েছে আপনি তো বলতে পারবেন না। তা না, আমি তো উদাহরণ দিলাম যে 1% ভোট পড়লে এবং এই থাকলে যেটা ঘটতো। কিন্তু প্রথম হচ্ছে এইটার নৈতিক ভিত্তি আমি দেখছি যে পরিস্থিতি, তো আপনি তথ্য বললেন এবারের যে হাকডাক পিটিয়ে নানা ধরনের প্রার্থী করা হলো,
এমনকি আওয়ামী লীগ বলল যে তার কি আত্মীয় স্বজন থাকবে না, পরেও তা করলো ভোট বাড়ানোর জন্য। এটা কিন্তু গোপন রাখে নাই আওয়ামী লীগের নেতারা, কিন্তু তারা এটাও তো হয় নাই। তার মানে জনগণের, আমি সারা শব্দটাই রাখলাম, কিন্তু আওয়ামী লীগের নৈতিকতার জায়গায় আপনি কমতি কেন দেখছেন? আমি আওয়ামী লীগের নৈতিকতা নিয়ে আমি আলোচনা ওটা করতে চাই না, কারণ ওটা এক এক দল তার কৌশল। এবার আসি, আপনি যেটা তাত্ত্বিক ভিত্তির কথাটা যদি বলে থাকেন, আমি কিন্তু আগেই বলছি যে আইনি বললে আমি উত্তর দিয়েছি, সেটা হচ্ছে আপনি যদি এটাকে যদি একটু মনে করেন, আপনি মানে আমার তো মনে করো যেটা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা, সবারই নির্বাচনে দাঁড়ার অধিকার থাকার কথা, কাগজে কলমে আছে। কিন্তু আপনি দেখেন যে প্রথমত মনোনয়নের জমা আগে যে টাকা ছিল এটাকে আপনি 15 গুণ পর্যন্ত বাড়িয়ে দিলেন ভাইস চেয়ারম্যানের জন্য, চেয়ারম্যানের জন্য 10 গুণ বাড়িয়ে দিলেন। আগে আইনিভাবে যতটুকু খরচ করার অধিকার ছিল আপনি বাড়িয়ে দিলেন। তার মানে এটাকে টাকা যাদের নাই, যত ভালো মানুষ হোক সেইটা অংশ নিতে পারবে না। আপনি পুরো পরিস্থিতি, তার মানে একটা টাকা, শক্তির জোর, দলের জোর এবং প্রশাসনিক কারসাজি, এখনও তথ্য বেরোচ্ছে না, নানাভাবে আপনি এই কথাগুলো কিন্তু দেখতে পাবেন। তাহলে এই জায়গাটা যদি থাকে তাহলে তো এইটা তো কোনো অ্যাকচুয়ালি ভোটে দাঁড়ানোর কোনো লেভেল প্লেইং ফিল্ড থাকছে না। তাহলে সেইটা আমি বলছি তাত্ত্বিকভাবে যদি এবার ওইটাকে মূল্যায়ন করি, তাহলে তো এটা একটা জনগণের সকলের ভোটে দাঁড়ানোর অংশগ্রহণ নিশ্চিত করার কোনো তাত্ত্বিক ভিত্তি তো আমি খুঁজে পাচ্ছি না। এমনকি ভোট দেওয়ার কথা যদি বলেন, এটা নিশ্চয়ই আপনার জানার কথা বা এটা জানেন, মিলাদ ভাই বা অন্য সবাই জানবেন যে আমাদের দেশেও কিন্তু বছরে একটা দিবস পালিত হয়, ভোটার দিবস, মানুষকে উৎসাহিত করার জন্য। যদি আমি ভুল না করে থাকি সম্ভবত আগস্টের 9 তারিখ। তো এখন ধরেন এরকম একটা দিবসও তো করা হয়েছে। তার মানে আপনি তো ভোট টানতে চান, আপনি এখানে একটা ভোট কমেছে বলে একটা যুক্তি হাজির করলেন যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বা বৃষ্টি বাদল বা অন্য একটা, তাহলে তো এটাকে আপনি তাত্ত্বিক ভিত্তিকে এটা সাপোর্ট করে না। কারণ আপনাকে সাপোর্ট করতে হবে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কত বেশি আনতে পারেন। আপনি 62-68-র কথা বললেন, তার মানে আরও বেশি করার কথা ছিল। তাহলে তো এটা তাত্ত্বিকভাবে ওইটাও সাপোর্ট করে না যে এটা একটা ভালো ভোটের ধারায় গেছে। এবং আরেকটা কথা যেটা অনালোচিত থাকে, আমি সেটাও বলি, তার মানে ভোটে দাঁড়ানো, ভোট দেওয়ার যেমন অধিকারের থাকবে, আর জনগণকে আমরা ইনভলভ করতে চাই কেন, এটা মনে রাখা দরকার। যে কোনো নির্বাচন আমরা, জনগণ যদি এখানে আসে, সে নিজের একটা ওনারশিপ ফিল করে, তাইলে তার যেমন ইনভলভমেন্ট থাকে, আমি যদি কোনো ডিসিশন নিই সেই ডিসিশনে সে তার কাছে আসতে পারে। তার মানে ইনভলভমেন্ট যদি না থাকে, আপনি পুরো সোসাইটিকে উন্নয়ন করতে গেলে তো জনগণের অংশগ্রহণ, তো তাকে যদি আপনি কাছে না আনতে পারেন তাহলে তো হবে না। তা আপনি যুক্তি দিয়ে দূরের সরে রেখে আপনি যখন নির্বাচিতর হয়ে নামটা লেখান, তখন আলটিমেটলি এটা ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ সেটাই প্রধান হয়, কিন্তু জনগণের অংশগ্রহণে স্থানীয় সরকারের অগ্রগতির ধারায় এটা হয় না। সুতরাং এই বিবেচনা আমি তো মনে করি যে তাত্ত্বিক বিবেচনা করলেও তাইলে এইটা একটা প্রকৃতপক্ষে নির্বাচন হয়েছে সেটা বিবেচনা করা যায় না। শেখ রবিউল আলম, জনগণ ভোটারকে ভোট কেন্দ্রে টানার দায় আসলে কার? ভোট ব্যবস্থাপনা যদি স্বচ্ছ গ্রহণযোগ্য করার দায়িত্বই হচ্ছে দলগুলো না। যে ভোট ব্যবস্থাপনা ভেঙে পড়ে, রাজনৈতিক দলগুলি সেই ভোট ব্যবস্থাপনা পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রামের প্রয়োজন হয়। ক্ষমতাসীনরা যখন ক্ষমতার মোহে গ্রাস করে, ভিন্ন মত দমনে নিধনে ব্যস্ত থাকে, সব নির্বাচনে নিজের বিজয়ীটা নিশ্চিত করতে চায়, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা যখন হয়, তখন আর দলগুলির কোনো দায়িত্ব থাকে না। আমরা তো ভালো নির্বাচনে চাচ্ছি রে ভাই। এর আগে দেখেন স্থানীয় সরকার নির্বাচনে আমাদের 74 জন বিজয়ী হয়েছে, বিজয়ীকে বহিষ্কার করা হয়েছিল, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এবং সেটা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট সহ তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কার করে প্রশাসক দিয়ে দেওয়া হয়েছিল। আদালতের রায় নিয়ে আরিফুল হক আবার নতুন করে গিয়ে আপনি দায়িত্ব নিলেন, 8 ঘন্টা মতো পুনরায় আবার বহিষ্কার করা হলো। তার মানেটা কি দেখছেন? আমরা ভালো নির্বাচন চাই, অংশগ্রহণ একসময় করেছি, কিন্তু জনগণের রায়ের ভিত্তিতে যদি সরকার না হয়, জনপ্রতিনিধি না হয়, তো সেই নির্বাচন ব্যবস্থার প্রতি তো আপনার সমর্থন অব্যাহত রাখতে পারেন না, তার পরিবর্তনের জন্য ভূমিকা রাখতে হয়। আমরা তাই করছি। আপনি একটা কথা বললেন, জি বলেন, ওই যে 14 যে নির্বাচন হলো আমাদের 2014 সালে, আপনারা অনেকগুলিতে জিতেছিলেন, 154 আসনে আওয়ামী লীগ কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল। অর্থাৎ 154 আসনে, আমি 14 জাতীয় নির্বাচন বলছেন। আচ্ছা দেখেন, সেখানে তো ভোটেরই আয়োজন করা হলো না, তো সরকার তো হয়ে গিয়েছে। 154 আসনে উইন করা মানে সরকার হয়ে গেছে, আপনি ভোটের আয়োজনই করেন নাই। আপনি কি এটাকে জনগণের নির্বাচিত সরকার বলবেন? কিন্তু 2015-তে যে নির্বাচনটা হয়েছিল স্থানীয় সরকার, সেখানে কিন্তু আপনাদের বিরাট জয় হয়েছিল। হ্যাঁ হয়েছিল তো, ভোটগুলো তো আমাদের এখনো জয় হয়, সবচেয়ে বড় জয়টা হয়েছিল। ওই জয় হয়েছিল, ওইটাই তো কাল হয়েছে। আপনারা তখন নিয়েছেন নির্বাচনে অংশ, কিন্তু আপনারা তো নেনই না এখন, তাহলে এখন নেব কেন? সেই নির্বাচন ব্যবস্থাপনা তো আপনি ভেঙে ফেলেছেন।
নির্বাচন এবং আমাদের সেই নির্বাচিত জনপ্রতিনিধিত্ব তো আপনি দায়িত্ব পালন করতে দেন নেই। শেখ রবিউল আলম, আপনি আসলেও মনে করেন যে নির্বাচনে, জাতীয় নির্বাচনে 156 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে, সেই নির্বাচনটা 18 বা 22 নির্বাচনের চেয়ে ভালো ছিল না? তাহলে সেই নির্বাচনের পরবর্তীতে আপনারা স্থানীয় সরকার নির্বাচনে যেতে পেরেছেন, এখন কি সমস্যা? না, এখন তো সমস্যা হচ্ছে আমরা তখন চেষ্টা করেছি, সরকার হয়তো সুমতি হবে, নির্বাচন ব্যবস্থা পুনরুদ্ধার সম্ভব হবে, রাজনৈতিক দল হিসেবে আমাদের একটা দায়িত্ব রয়েছে। এখন দেখছি যে না, সরকার ক্রমাগতভাবে আরো ফ্যাসিস্ট হচ্ছে, আরো অনির্বাচিতভাবে থাকতে চাইছে, আরো বেশি রাষ্ট্রযন্ত্রের নির্দয় ব্যবহার করছে, যার ফলে এখন বর্জন ছাড়া তার কোনো উপায় নেই। আমরা 18 জাতীয় নির্বাচনে থেকেছি, স্থানীয় সরকার নির্বাচনগুলিতে ছিলাম, উপনির্বাচনগুলিতে ছিলাম, নৌকা মার্কা মানে উইন। সম্পূর্ণভাবে নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নির্বাচনে শৃঙ্খলা রক্ষা করবে, তারাই সরকারি দলের প্রার্থীকে উইন করানোর দায়িত্ব নিয়ে নেয়। যাবেন কোথায় আপনি? বলবেন কাকে? আমি নিজে নির্বাচন করেছি। তার মানে বলছেন যে 2015-তে তা হয় নাই কখনো? আগের স্থানীয় সরকারগুলি নির্বাচন কম বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছিল। আওয়ামী লীগের সময় তো তখন মাত্র তারা ক্ষমতায় এসে 1 বছর পরে নির্বাচনটা দিয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন। আমরা অংশগ্রহণ করেছিলাম, হ্যাঁ, বিপুল ভোটে জিতেছিলেন, অনেক জায়গায় জিতেছি। হ্যাঁ, এবং আমরা থাকতে চেষ্টা করেছি। যারা, আপনাকে আবারও বলতে হয়, যারা জিতেছিল তাদেরও তো বহিষ্কার করা হয়েছে, দায়িত্ব পালন করতে দেয়নি সবাইকে না বোধহয়। 74 জনকে, আমি পরিসংখ্যান জেনে বলছি, 74 জন উপজেলা চেয়ারম্যান এবং মেয়র। আমাদের তখন তো সাধারণ পৌরসভাগুলিতে মেয়র হয়। কথা আপনাকে জিজ্ঞেস করি যে 71 জন আপনাদের দলে ছিল এবং এবার নির্বাচন করছে, আপনাদের বহিষ্কৃত যারা, তাদের বেশিরভাগই যদি এবার নির্বাচনে জিতে যায়, আপনাদের মনে কি একটু খটকা লাগবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে? একেবারেই লাগবে না। আমরা একটা মহৎ উদ্দেশ্য আন্দোলন সংগ্রাম করছি। যদি জিতে যেও থাকে, জিতে যাওয়ার যেও কোনো জায়গায় থেকে থাকে, সেটা হচ্ছে একেবারে তাদের দায়, সেটা হচ্ছে ভোটারদের দায়। কিন্তু আমি জানি, এই যে মিল্লাত ভাই উপজেলা সদর সিরাজগঞ্জের রেজাল্ট পাচ্ছিলাম, এখানে বসে বসে বিরতির সময় কথা হচ্ছিল, ওখানে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগ দুই প্রান্তের মধ্যে, রাইট? দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ভোট পড়েছে কত? 22.7%। আর যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয় না সেখানে কত? নিশ্চয়ই 5%। অর্থাৎ আমরা যা ধারণা করছি তাতে কোনো সন্দেহ নেই। এত প্রতিদ্বন্দ্বিতার পরও যদি সিরাজগঞ্জ সদরে 22.7% ভোট কাস্ট হয়, যেখানে প্রতিদ্বন্দ্বিতাই ছিল না, একতরফা নির্বাচন হয়েছে, সেখানের অবস্থা কি হতে পারে? আরেকটা কথা আমি আপনাকে বলি, মাহবুবুল হক হানিফ দায়িত্বশীল নেতা, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক, তার কেন্দ্রে ভোট পড়েছে, আমি নিউজ 24-এ দেখে আসলাম, 6.5%। অর্থাৎ ভোটাররা তাদের ভোট দানে বিরত থাকা অব্যাহত রেখেছে। আমি একটা কথা একটু বলতে চাই, সেটা হলো, হ্যাঁ শেষ এক বাক্য দেবো, গত জাতীয় নির্বাচনে জানুয়ারিতে যেটা হলো, তখন বলা হয়েছিল বিএনপি অংশ নেয়নি বিধায় ভোটের কাস্ট কম হয়েছে, বলা হয়েছিল স্থানীয় সরকারের সব ভোটাররা ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্থানীয় সরকার নির্বাচনের যে হাল, তাতে ভোটাররা ভোট দানে বিরত থাকা অব্যাহত রেখেছে। এটাই আমাদের সফলতা, এটাই হচ্ছে আমাদের জনগণের জন্য আন্দোলন। ডক্টর হাবিবে মিল্লাত, আসলেও ভোটার টানতে আপনারা মানে একেবারেই ব্যর্থ হয়েছেন কিনা? ব্যর্থতা সফলতা নির্ভর করে নির্বাচনের ফলাফলের উপর। নির্বাচন, ভোটার উপস্থিতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আজকে পর্যন্ত কোনো গণতান্ত্রিক দেশে কোনো সংবিধান, কোনো নিয়মকানুনের দেখিনি যে এত ভাগ ভোট পড়তে হবে। হ্যাঁ, কোনো কোনো দেশে আছে যে 50 ভাগ ভোট না পড়লে দ্বিতীয় রাউন্ডে যেতে হতে পারে, কোনো কোনো দেশে আছে। কিন্তু আমাদের আশেপাশের বা আমাদের মতো দেশগুলোতে কোথাও বলা আছে কত ভাগ ভোট পড়তে হবে? না, এটা তো বলেছেন আইনগতভাবে সিদ্ধ। দ্বিতীয়ত, ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে, এটা স্বীকার করে নিচ্ছি, কিন্তু এছাড়া ভোটের মাঠে আর কোনো দোষ খুঁজে পেয়েছেন কিনা আপনারা? না, সেটাই আমরা বলছিলাম, আইনগত বা তাত্ত্বিকভাবে আপনারা দোষ খুঁজে পাবেন না, কিন্তু যে নৈতিকতার জায়গা আছে বা আমি করব আপনাকে, সেটা হচ্ছে কেউ যদি নির্বাচনে না আসেন, তাকে হাতে পায়ে ধরে কেউ নির্বাচনে নিয়ে আসবে। বিষয়টা ওখানেই। কেউ যদি ভোট দিতে আসে, বাংলাদেশের গণতন্ত্রের আমাদের যে সংবিধান রয়েছে, প্রত্যেকটা মানুষের, যারা ভোটার, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে ভোট দেওয়ার এবং ভোট না দেওয়ার। সুতরাং কেউ যদি মনে করে আমি আজকে ভোট দিতে যাব নাকি ভোট দিতে যাব, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত অধিকার। নিশ্চয়ই, কিন্তু আপনি এই দেশের সৌন্দর্য তো বহুদলীয় গণতন্ত্র, এই দেশে সকল দল একসাথে নির্বাচন করবে, রাজনৈতিক দলরা একসাথে কাজ করবে, এটাই হয়ে আসছে সবসময়ের জন্য। কিন্তু একে একে যদি সব রাজনৈতিক দলগুলো বয়কট করতে থাকে, তখন সেই রাজনৈতিক দলগুলোর হাতে পায়ে হয়তো ধরবেন না, কিন্তু দেশের গণতন্ত্রের স্বার্থে অন্তত তাদের সাথে আলোচনাটা করা দরকার যে তোমরা ভোটে আসো, নাকি সেটাও আপনারা চান না? সেই সমস্ত দলগুলো কেন নির্বাচনে আসতে সাহস পায় না? এই যে একটু আগে আলোচনা হলো যে 14 সনে নির্বাচনে 154 জন জিতে গেল, এটা খুব খারাপ নির্বাচন হয়েছে, এটা নিয়ে সরকার গঠন হয়ে গেছে আগেই।
তর্কের খাতিরে স্বীকার করে নিলাম। তাহলে একটা খারাপ নির্বাচন হয়ে গেল। পরবর্তীতে আপনি স্থানীয় সরকার সম্বন্ধে বলে দেন, জাতীয় নির্বাচনে কেন বিএনপি অংশগ্রহণ করলো? তারা কি বুঝতে পারে নাই? এই যে 5টা বড় সিটি কর্পোরেশন যখন বিএনপি জিতলো, নির্বাচনের দিন দুপুর পর্যন্ত বিএনপি ক্যান্ডিডেট নেতারা চিৎকার করে টেলিভিশনের সামনে বলছে নির্বাচন ফেয়ার হচ্ছে না, নির্বাচন মানি না, এই নির্বাচনের রেজাল্ট মানি না। যখন নির্বাচনের রেজাল্ট তাদের পক্ষে চলে গেল, তখন তারা কি করলো? তখন তারা বলে বসলো নির্বাচনটা সঠিক হয়েছে। অর্থাৎ জিতলে নির্বাচন সঠিক হয়েছে, হারলে নির্বাচন সঠিক হয়নি। এটা প্রত্যেকটা দলের ক্ষেত্রে, শুধুমাত্র স্থানীয় না, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যে দলই হেরেছে বাংলাদেশের ইতিহাসে তারা বলেছে নির্বাচন সঠিক হয়নি, কারচুপির কথা তারা উল্লেখ করেছে। ডাক্তার হাবিবুর মিল্লাত, আমি ধরলাম বিএনপি নামে কোনো দল নাই, আমি একটা কথা বলি, টক শোতে বাস্তবতা বিবর্জিত কোনো আলোচনা করবেন না। যে আলোচনাগুলো শুনি সমস্ত বাস্তবতা বিবর্জিত, এবং কেউ কেউ সফলতা। সত্যিকার অর্থে আমরা একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বহুদলীয় গণতান্ত্রিক দেশে বাস করছি। কিভাবে আমি বলি, আমি বাস করছি কিভাবে? আমরা আওয়ামী লীগ নির্বাচন করে ক্ষমতায় যে খুশি আছি, স্থানীয় সরকার নির্বাচন করছি খুশি আছি, খুশি আছি আওয়ামী লীগ, হ্যাঁ খুশি তো থাকবেন, খুশি আছি। কিন্তু দেখেন বিএনপি কি খুশি, তারা সব সময় দাবি করছে তারা সফল, তারা আন্দোলনে সফল হয়েছে, তারা নির্বাচনে ভোটারদের না যেতে বলে ভোটাররা তারা খুশি হয়েছে, তারা বলছে তারা প্রত্যেকটাই রবিভাবে বলছে আমি বলছিলাম যে আপনি এই দুটি খুশি দলকে উদাহরণ হিসেবে না উদাহরণ হিসেবে আপনারা সবসময় বিএনপির কথা নিয়ে আসেন। তো এই দেশে 44টা রাজনৈতিক দল আছে, অন্যদের কথা কেন আপনাদের সামনে আসে না? বিএনপির কথা আমি এই কারণে বাদ দিতে চেয়েছি, যদি বিএনপিকেও বাদ দিই তারপরে যতগুলি রাজনৈতিক দল আছে সবার তো নির্বাচন অংশগ্রহণ করার কথা, কারণ আপনারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন এবং সবার জন্য উন্মুক্ত করেছিলেন। তারা সাহস পায় কিনা? কারণ হচ্ছে যদি এই সাহস কেন পাবে না? কারণ তাদের সমর্থন নেই, জাতীয় পার্টির সমর্থন 3.5%। আমরা বিরতির পর বরং জানি যে আসলেও কারো সমর্থন আছে কিনা। অনেক ধন্যবাদ দর্শক, শেষ মুহূর্ত পর্যন্ত সাথে থাকার জন্য। আমরা একটু ছোট সময় নিয়ে ফিরেছি। রহিন হোসেন প্রিন্স, তারপরেও একের পর এক নির্বাচন হচ্ছে, সামনে আরো 3 ধাপ হবে, এবং এই নির্বাচন নিয়ে আসলে জনমনে, দেশের সাধারণ ভোটারদের মধ্যে কোনো পরিবর্তন শেষ পর্যন্ত স্থায়ী হয়ে যাবে কিনা? না, একটা হচ্ছে প্রথমে এইটা আগে এই সিদ্ধান্ত নেওয়া দরকার। আপনি হয়ে যাবে কিনা ওটা সহজে উত্তর দিতে পারবেন। আগে আসি, আমরা চাইটা কি? আমরা কি প্রকৃত জনগণের অংশগ্রহণে নির্বাচন চাই কিনা, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা নির্বাচিত চাই কিনা, এবং ভোটে দাঁড়ানোর সমঅধিকার চাই কিনা? কাগজে কলমে আছে কিন্তু টাকা না থাকলে দাঁড়ানো যায় না, আগেই আমি আলোচনা করেছি এটাই। আমি আগেও বলেছি যেটা যে আলোচনা অত উচ্চারিত হয় না, সেটা হচ্ছে জনগণকে যদি আমি টোটাল কাজের সাথে অংশগ্রহণ না করাইতে পারি, আমি কিন্তু পুরো সোসাইটিকে আগাইতে পারবো না। এই কাজটা যদি চাই, তাহলে সাম্প্রতিককালে যে নির্বাচনগুলো অনেকদিন ধরে হচ্ছে এবং অতীতেও আগেরও অনেকগুলো সরকার আমলে দেখেছি, পুরো নির্বাচন ব্যবস্থাটাই ফেল করে গেছে। তাহলে আপনার আজকে দরকারই হচ্ছে পুরো নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করা। আলোচনা আজকে এটা সুযোগ নেই, আমি সেদিকে যাচ্ছি না। আপনি যদি আমূল সংস্কারের জায়গায় যদি না আসেন, যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে জনগণ দিন যত যাবে আরও বেশি নির্বাচন বিমুখ হবে। তাতে করে কর্তৃত্ববাদী, একদলীয় প্রবণতা, গোষ্ঠী প্রবণতা, পারিবারিক তন্ত্রের প্রবণতা, সংস্কারের জন্য তো সকল দলকেই আসলে আগ্রহী হতে হবে। অবশ্যই, কেবল সরকারের তো না, সকল দলেরই সেটা দায়ের জায়গা আছে। পয়েন্টটা সোজা, যারা ক্ষমতায় থাকে তারা যদি উদ্যোগ নেয় এটা তাড়াতাড়ি হয়, আর উদ্যোগ যদি না নেয় অন্যদেরকে আন্দোলন করে এটা আদায় করতে হবে। এইখানে কারোর করুণার উপরে নির্ভর করে থাকলে হবে না। যার জন্যে আমাদের দল কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের পক্ষ থেকে এখন লড়াইয়ের একটা প্রধান বিষয় হচ্ছে যে জাতীয় সংসদ আমাদের সংবিধান অনুযায়ী যদি কার্যকর করতে হয়, তাইলে আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি প্রবর্তন করতে হবে। একই সাথে ওই যা সংবিধান অনুযায়ী এইটাকে যাতে একটা দক্ষ দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার শক্তিশালী করা যায়, তার জন্য লড়াই অব্যাহত রেখে পুরো নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজটা করতে হবে। এই লড়াইটাই জনগণের এখন প্রধান হওয়া উচিত বলে আমরা মনে করি। রবিউল ইসলাম, আসলে আলোচনায় বসে এই আন্দোলন সংগ্রাম তো অনেক হলো, 15 বছর যাবত করছেন, আলোচনা করে একটা ব্যবস্থার মধ্যে আসা সম্ভব না? অবশ্যই সেটাই কাম্য, এবং সেই শুভবুদ্ধির উদয়টা সরকারের হওয়া উচিত, কারণ সংকটটা সরকার তৈরি করেছে। প্রথমত জাতীয় এমন হতে পারে না যে আপনারাই বললেন আমরা আলোচনায় বসতে চাই। আমরা বলেছি যে একটা গ্রহণযোগ্য নির্বাচন এর কালীন সরকার অথবা নির্বাচন ব্যবস্থাপনা বা নির্বাচন কমিশন সর্বজন গ্রহণযোগ্য করবার জন্য, তাই তো, ভোটারদের উৎসাহিত করবার জন্য, একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবার জন্য যে সমস্ত
সমস্যাগুলি আছে সেগুলি চিহ্নিত করে যদি সরকার উদ্যোগী হয় নিশ্চয়ই আমরা সহযোগিতা করবো। আমরা সংলাপ চেয়েছি এবং আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান। কিন্তু আপনারা তো এক দফা দিয়ে যখন কোনো একটা সংলাপ করতে চান সেই ক্ষেত্রে তো তাদের পিছপা হওয়ার জায়গা আছে। না, সরকার এটা উপলব্ধি করতে হবে যে দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হয় না, এটা উপলব্ধি করতে হবে। সেটা তো পরে আলোচনার মাধ্যমে হয়তো বা ঠিক হবে, কিন্তু এই যে আগের থেকে দফা ঠিক এটাই মানতে হবে, নইলে আমরা আলোচনায় বসবো না। এটা কি খুব বেশি একটা জায়গায় হয়ে যাওয়া না? না, আমি আপনাকে বলি, সংকটটা যদি আমরা চিহ্নিত করতে পারি যে নির্বাচনকালীন সরকার সময় নিরপেক্ষভাবে প্রশাসন বা নির্বাচন ব্যবস্থাপনা ফাংশন করে, এটা প্রমাণিত হয়েছে। ধরেন 91, 96, 2001, 2008 প্রমাণিত হয়েছে। সেই ধরনের একটা ব্যবস্থাপনা যদি আমরা চিহ্নিত করতে পারি এবং সেটাকে যদি দাবি করতে পারি, নিশ্চয়ই ক্ষমতাশীল দলদের অনীহা থাকার কোনো কারণ নেই, সেটা নিয়েও আলোচনা হতে পারে। কিন্তু শর্ত একটা দিলাম, এই জন্যই আলোচনা হবে না, এটা যারা ভাবে বা বোঝে তারা নিশ্চয়ই সমাধান চাচ্ছে না, আর তারা হচ্ছে সরকারি দল। আমরা আলোচনার বিপক্ষে না, কিন্তু সেই সমস্যাটা চিহ্নিত করে আলোচনার আয়োজন করতে হবে। দেখেন, এই যে ভোটারদের অনুপস্থিতির যে আপনার কি বলবো দৈন্যদশা, সেটা প্রমাণ করে কিন্তু এই সরকারের প্রতি এক ধরনের অনিষ্ঠা, এটা কিন্তু প্রমাণ করে। জোট আপনাদের এই যে নির্বাচন ব্যবস্থাপনার যেটা বিদ্যমান, সেটার প্রতি অধিকাংশ রাজনৈতিক দলের অনীহা আছে, ভোটাররাও ভোট বর্জন করছে। আপনি এটা দেখেন, তো সেই নির্বাচন ব্যবস্থাপনা আপনি বহাল রেখে যদি সরকার অন্য কিছু করতে চায়, সেটা কি কাম্য হবে? সরকারের মহাজোট বলেন, জিএম কাদের সাহেব কি বলছে, মহাজোটের অংশ, যে নির্বাচন ব্যবস্থাপনা যেটা হয়েছে আপনার 7 জানুয়ারি সেটা ভেঙে পড়েছিল, সেটা গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। আমি একটা বাক্য দিয়ে শেষ করবো। ওই 14 দলেরই মেনন সাহেব বলেছে মানুষ ভোট দিতে পারেনি, আমি নিজে সাক্ষী, তিনি নিজে বলছেন 14 দলের থেকে। ইনু সাহেবও বলছেন ভালো ভোট হয়নি, আমাকে হারানো হচ্ছে ষড়যন্ত্র করে প্রশাসনকে ব্যবহার করে। কিন্তু আপনি জানেন রবিউল ইসলাম, এসব বলে একক সিদ্ধান্ত দিয়ে আসলে ভোট যখন গ্রহণযোগ্য হয়ে যায় তখন কিছু করা থাকে না। সেটাই আমরা ভোট গ্রহণযোগ্য কারো কাছে হয়নি, ভোট ব্যবস্থাপনার নামে যখন তফসিল ঘোষণা হয় আর গেজেট প্রকাশ হয়, একটা শপথ হয়ে যায়, গায়ের জোরে যখন ক্ষমতায় থাকতে চায় তখন কারো কিছু করার থাকে না। সেটাই হচ্ছে কথা। অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত, যে কথাটি আসলে বলা হয় যে নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় সবসময়ের জন্য আওয়ামী লীগের, এবং যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এই সবাইকে নিয়ে এসে একটা বহুদলীয় গণতন্ত্রের যে বাংলাদেশ, সেটা করার ইচ্ছা কি আসলে আওয়ামী লীগের আছে কিনা? বাংলাদেশে তো বহুদলীয় গণতন্ত্র আছে। আপনি দেখেন, একটি দল সরকারে আছে, কয়েকটি দল সংসদে আছে, রাজপথেও প্রতিদিন এই ঢাকার বাইরে সরকারের বিরুদ্ধে বিরোধী দলরা আন্দোলন করে যাচ্ছে। এখন বহুদলীয় গণতন্ত্রের বোধে কি বুঝেন আপনারা, এটা আমি আসলে বুঝতে পারছি না। যে কথাটা আমি বলতে চাই সেটা আপনি শুরু করেছিলেন 44টি দল নিয়ে, যদিও বিএনপি বলে তাদের সাথে 63টি দল আছে। যাই হোক, সেই দলের সংখ্যার দিকে না যেয়ে বলি, জামাত কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিল, করেনি। কারণটা কি? তারা জরিপ করে দেখেছে তাদের পক্ষে এই অসংগঠিত অবস্থায় নির্বাচন করে জয়ী হওয়া আসা কঠিন, সুতরাং তারা নির্বাচন বয়কট করলো, অর্থাৎ তাদের কম জনপ্রিয়তা থাকার জন্য তারা বয়কট করলো। জাতীয় পার্টি কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রার্থী চেয়েছিল, তারা সারা বাংলাদেশের মধ্যে প্রথম 150 জনের মধ্যে 2 জন পেয়েছিল, পরবর্তী 139 জনের মধ্যে 3 জন পেয়েছিল চেয়ারম্যান ক্যান্ডিডেট, তাদের পরে তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এবং তাদের সেই জেনারেল এরশাদ জেলে থাকা অবস্থায় 16 ভাগ ভোট ছিল বাংলাদেশের, এখন সেটা নেমে এসেছে 3.5 ভাগে। অর্থাৎ জনপ্রিয়তা এবং নির্বাচন করার সাহস না থাকার কারণে মুখে বড় কথা বলবে, ফাটা কলসি বাজে বেশি না ফাঁকা কলসি, সেই ফাঁকা কলসির অবস্থা হয়েছে আমাদের বিভিন্ন দলে। কিন্তু যে খারাপ অবস্থার কথা আপনি বলছেন, একসময় আওয়ামী লীগেরও এই খারাপ অবস্থা ছিল, সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে। কখনোই এই ধরনের খারাপ অবস্থা ছিল না।